সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় কিন্তু চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বকের উজ্জ্বলতা এবং বয়সের ছাপ। আমাদের যে কোনো বয়সে কিন্তু আমরা দেখা যায় আমরা ত্বক নিয়ে খুব বেশি সচেতন থাকি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু অবহেলাও করে থাকি। আজ আমরা সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করার পূর্বে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ইশরাত জাহান 1985 সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2009 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MSc এবং DCD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। যে আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে ইন্টারভিউকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য প্রথম এবং প্রধান শর্ত আসলে কি? ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ত্বকের প্রপার যত্ন। এক এক বয়সে কিন্তু ত্বকের এক এক রকম যত্ন হবে। একেবারে নিউবর্ন থেকে কিন্তু আমাদের স্কিনটা যেহেতু আমাদের সবচেয়ে লার্জেস্ট অর্গান বডির, একেবারে নিউবর্ন থেকে স্কিনের কেয়ার দরকার। সেক্ষেত্রে 6 মাস বয়স থেকে কিন্তু সানস্ক্রিনের ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কুল গোয়িং যেই বাচ্চারা আছে তাদের স্কিন কালার কিন্তু আগে যেমন ছিল, যখন বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে স্কিন কালারটা একটু ডার্ক হওয়া শুরু করে, সানট্যান হয়ে যায়। এর কারণ হচ্ছে যে অনেক সময় মা বাবারা খেয়াল করেন না যে এই বয়সে কিন্তু সানস্ক্রিন ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এখন কিন্তু বাচ্চাদের জন্য স্পেশাল কিছু সানস্ক্রিন পাওয়া যায় যেটার মধ্যে একেবারে চাইল্ড ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্ট থাকে। এবং এই ইনগ্রেডিয়েন্ট যুক্ত সানস্ক্রিনগুলো যদি প্রপারলি ব্যবহার করে তাহলে তার স্কিন কালারটা একেবারে বেবি অবস্থায়, তার নিউবর্ন অবস্থায় যে স্কিন কালারটা ছিল ঠিক সেই স্কিন কালারটা সে ধরে রাখতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাবা মা আবার ওভার কনসার্ন, তারা দেখা যায় যে একেবারে ছোট বাচ্চাদেরকেও অনেক বেশি প্রোডাক্ট ব্যবহার করে ফেলে, যার কারণে দেখা যায় যে পিউবার্টিতে তাদের ফেসে অনেক একনি বা নানা ধরনের প্রবলেম দেখা দেয়। তো একটা টিনেজ বয়সে কিন্তু ফেস ওয়াশ, সানস্ক্রিন, ময়শ্চারাইজার এর বাইরে আর কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না। টিনেজের পর 16 ইয়ার্স থেকে আপনি একটা সেরাম শুরু করতে পারেন যদি ফেসে যদি কোনো ব্রণ না থাকে বা ফেসে যদি কোনো স্কিন ডিজিজ না থাকে। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা টিনেজার তাদের কিন্তু একটু অ্যাকনি রিলেটেড প্রবলেম হয়, তাদের প্রচুর স্কিন থেকে একটু অয়েল সিক্রেশন হয়, তাদের জন্য আপনি কি ধরনের সেরাম আপনি সাজেস্ট করবেন? টিনেজে আসলে আমি তো প্রথমে বললাম যে টিনেজ লাইফে স্কিন কেয়ার রুটিনটা খুবই সিম্পল রাখলে স্কিন ভালো থাকে। তো যাদের একনি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সেরাম ব্যবহার না করাটাই ভালো। বেসিক স্কিন কেয়ারে থাকা উচিত, শুধুমাত্র ফেস ওয়াশ, সানস্ক্রিন এবং ময়শ্চারাইজারে থাকা উচিত। আর যাদের স্কিন অতিরিক্ত পরিমাণ ওয়েলি তাদের ফেস ওয়াশটা অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিড বেসড হবে এবং তারা BHA যুক্ত সেরাম উইকলি 2 ডেজ ব্যবহার করতে পারে। এতে তাদের স্কিনের ওয়েলিনেসটা অনেকটা কমে যায়। যেমন অনেক টিনেজার রয়েছে তারা যদি সিরাম ইউজ করতে চায়, অ্যাজ এ ডার্মাটোলজিস্ট আপনি কোন ধরনের সিরামটাকে তাদের ত্বকের জন্য বয়স অনুযায়ী আপনি সেফ মনে করেন বা তাদের ব্যবহার করার জন্য পরামর্শ দিবেন? টিনেজ লাইফে যে সিরামগুলো আমি ব্যবহার করতে বলবো, যদি স্কিন ভেদে ব্যবহার করবো, যদি তাদের স্কিন ওয়েলি হয়ে থাকে তাহলে BHA যুক্ত সেরাম উইকলি 2 ডেজ ব্যবহার করে থাকবে। আর যদি স্কিন একেবারে এক্সট্রিমলি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে হাইলুরোনিক অ্যাসিড বেসড যে সিরামগুলো আছে সেগুলো তাদের জন্য সেফ হবে। তবে দেখা যায় যে এখনকার যে টিনেজার খুব বেশি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, তো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে স্টেপ বাই স্টেপ, যেমন 20 স্টেপ, 10 স্টেপ এরকম স্কিন কেয়ার রুটিন দেখায়। তারা টোনার ব্যবহার করে, তারা সেরাম ব্যবহার করে, এজেন্টস ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের জিনিস স্কিনে দেয় স্কিন কালার ব্রাইট করার জন্য। এতে যেটা হয় যে খুব অল্প বয়সে স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। এত অল্প বয়সী স্কিনে কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টই এনাফ থাকে স্কিনটাকে নাইস করার জন্য। তো যখন খুব বেশি ইনগ্রেডিয়েন্ট স্কিনে অ্যাপ্লাই করে তখন এটা স্কিনের উপর একটা টর্চার হয়ে যায়, যেটা স্কিনে আরও বেশি একটি বা আদার্স যে প্রবলেমগুলো আছে সেগুলোকে ফ্লেয়ার আপ করে।
এছাড়াও এখন যে টেন্ডেন্সিটা চলছে যে কোরিয়ান স্কিন কেয়ারের একটা টেন্ডেন্সি চলছে। সো কোরিয়ানদের জিন বা আমাদের জিন কিন্তু একেবারে আলাদা। ওদের খাদ্যাভ্যাস, ওদের যেটা বলবো ওদের অরিজিন সব কিছুই আমাদের চাইতে আলাদা, এবং ওদের স্কিন কিন্তু জেনেটিক্যালি একেবারে চকচকে। আর এশিয়ানদের স্কিনে দাগ থাকবে, তারপর এশিয়ানদের স্কিন একটু ব্রাউন হবে, খুবই নর্মাল। এটা অনেক টিনেজরা মেনে নিতে পারে না, তারা চায় যে একেবারে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন। তো সেক্ষেত্রে তারা কোরিয়ান যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করে। তো আমাদের স্কিন টাইপ যেহেতু একরকম এবং কোরিয়ানদের স্কিন টাইপ যেহেতু অন্যরকম, তো এই স্কিন কেয়ারগুলো থেকেও ওদের নানা রকম সাইড ইফেক্ট হয়। যেমন কোরিয়ানদের স্নেইল খুব ভালো কাজ করে, স্নেইল এসেন্সগুলো কোরিয়ানদের স্কিনে ভালো কাজ করে, কিন্তু এশিয়ানদের ম্যাক্সিমামই দেখা যায় যে স্নেইলে অ্যালার্জি থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই স্কিন টাইপ বুঝে টিনেজ থেকে যদি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে স্কিন ভালো থাকে। এবং একটা জিনিস হচ্ছে যে স্কিন যদি ভালো থাকে, স্কিনে যদি ব্রণ না থাকে, দাগ না থাকে, তাহলে কিন্তু একটা মানুষ খুব বেশি ফর্সা না হলেও দেখতে ভালো লাগে। আচ্ছা, অর্থাৎ আমরা ফর্সা হবার প্রতি নজরটা না দিয়ে স্কিন যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেদিকে আমাদেরকে বিশেষ নজর দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যা স্কিন ব্রাইটেনিং এর জন্য বিভিন্ন ধরনের ক্রিম বা সিরাম তারা সাজেস্ট করে থাকে। আপনার কি পরামর্শ যে এই ধরনের আসলে সিরামে অথবা প্রোডাক্টে বা ক্রিমে আসলে কি ধরনের কেমিক্যাল থাকতে পারে এবং কতটুকু ড্যামেজ করতে পারে স্কিনকে? সোশ্যাল মিডিয়াতে এমনভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করে ক্রিমগুলিতে, যেমন একটা ক্রিম ব্যবহার করলে 7 দিনে গায়ের রং ফর্সা হয়ে যাবে। তো অনেক দেখা যায় যে অনেক হাউস ওয়াইফ থাকে যাদের হচ্ছে তাদের উপর হাজব্যান্ডের একটা প্রেশার থাকে যে তোমাকে ফর্সা হতে হবে। আবার অনেক টিনেজ গার্ল থাকে যাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সে যে তারা ফিল্টার নিজেদের একটা ছবি তুলে এবং পরে আয়নার সামনে যায়, গিয়ে ভাবে যে আমাকে যদি ওই রকম লাগতো, তো তখন সেও চায় যে 7 দিনে গায়ের রংটা ফর্সা করতে। তো এই প্রলোভনে পড়ে যায়, এই প্রলোভনে পড়ে দেখা যায় যে ওই 7 দিনে ফর্সাকারী ক্রিমটাই কিনে, কিন্তু সে বুঝতে পারে না আসলে সে তার মুখে ক্রিম মাখছে না, তার মুখে আসলে বিষ মাখছে। কারণ এই ক্রিমের মধ্যে কিন্তু স্টেরয়েড থাকে, মার্কারি থাকে। এটা তার স্কিনের যে উপরে প্রোটেক্টিভ লেয়ার থাকে, যেটা তাকে প্রোটেকশন দিবে বাইরের সানরে থেকে বা ব্রণ থেকে, মেলাজমা থেকে, এই লেয়ারটাকে সে ধ্বংস করে ফেলছে। তো এরপরে নিচের যে লেয়ারটা থাকে সেটা তো ব্রাইট, তাকে তো দেখতে চকচকে লাগবেই, কিন্তু সে বুঝতে পারছে না যে সে প্রোটেক্টিভ লেয়ারটা ধ্বংস করে সেটা সাময়িকভাবে স্কিনকে ব্রাইট করে, কিন্তু ইন্টারনালি ড্যামেজ করে, ইন্টারনালি পুরোপুরি স্কিন ড্যামেজ হয়ে যায়। এবং এটা সাময়িকভাবে 3-4 মাস হয়তো সে একেবারে গ্লাস স্কিন, ব্রাইট থাকবে, সবাই তাকে অনেক প্রশংসা করবে। 3-4 মাস পর শুরু হবে তার সাইড ইফেক্টগুলো, স্কিনে জ্বালা পোড়া করা, স্কিন লাল হওয়া, স্কিনে মেস্তা হওয়া, স্কিনে ব্রণ হওয়া। এবং দেখা যায় যে অনেক পেশেন্ট এসে বলে যে সে বসে থাকতে পারছে না, কিছুক্ষণ পর তার মুখে পানি দিতে হচ্ছে, এতই তার জ্বালা পোড়া ফেসে। তো মানে নিজের উপর কোনো কন্ট্রোলই থাকে না, স্কিনের উপর কোনো কন্ট্রোল থাকে না, এরকম একটা পর্যায়ে চলে যায়। এবং এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এই স্কিনটা ট্রিটমেন্ট করাও কিন্তু খুব টাফ হয়ে যায়, কারণ এটা হচ্ছে স্টেরয়েড এবং মার্কারি, এই জিনিসগুলো এতটাই পাওয়ারফুল, যে কোনো ধরনের মেডিসিন এর উপর কাজ করতে চায় না, রেজিস্ট্যান্ট হয়ে যায়, স্কিনটা টোটালি রেজিস্ট্যান্ট হয়ে যায়। ইভেন অ্যাডভান্স প্রসিডিউরে যখন যায়, একটা নর্মাল পেশেন্টের যেখানে 6টা সেশন বা 4টা সেশনে স্কিন পুরোপুরি ভালো হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে 10-12টা সেশনও স্কিন ভালো হচ্ছে না। তো জিনিসগুলো আসলে তার জন্য মেনে নেওয়া কষ্টকর হয়, কারণ যেখানে সে চাচ্ছিল একেবারে গ্লাস স্কিন, সেখানে ক্রিমটা বন্ধ করে দেওয়ার পর স্কিন একেবারে কালো হয়ে যায়, স্কিন একেবারে দেখতে খুব বাজে হয়ে যায়। আবার আমাদের জন্য কষ্টকর হয়, কারণ পেশেন্ট বারবারই বলে যে আমার স্কিনটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। বাট সে আসলে জিনিসটা বুঝতে চায় না যে আসলে তার মেইন রিজনটা হচ্ছে ওই আগের ক্রিমটা ব্যবহার করার জন্যই তার এই সাইড ইফেক্টগুলো হচ্ছে। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খুব হাইপড আরেকটা ট্রিটমেন্ট, যেটাকে আমরা আইভি ড্রিপ বলে থাকি, বা গ্লুটাথিয়ন সম্পর্কে একটু জানতে চাই। গ্লুটাথায়ন আসলে এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমাদের বডিতে এমনিতেই তৈরি হয়, বাট বয়সের সাথে সাথে দেখা যায় যে গ্লুটাথায়নের প্রোডাকশন কমে যায়, যার জন্য স্কিনের গ্লোটা আস্তে আস্তে হারাতে থাকে বা স্কিন দেখতে এতটা ব্রাইট লাগে না। তো গ্লুটাথায়নের মাধ্যমে আমরা স্কিনের সেই হারানো ব্রাইটনেসটাকে ফিরিয়ে আনতে পারি, এবং এটাই স্কিন কালার 2 থেকে 3 শেড পর্যন্ত ব্রাইট করতে পারে। তাও গ্লুটাথায়নের মোটামুটি 20টা থেকে 10টা সেশন লাগে স্কিন কালার 2 থেকে 3 শেড ব্রাইট করতে। গ্লুটাথায়নের সবচাইতে যে ভালো দিকটা, এটা কিন্তু টোটালি কোনো সাইড ইফেক্ট নেই। যেমন বিভিন্ন ধরনের ক্রিম বা যেটাই বলেন, কিছু কিছু ক্রিম আছে রং ফর্সকারী ক্রিম, ছেড়ে দিলে আবার কালো হয়ে যায়, বা গ্লুটাথায়নের ক্ষেত্রে এরকম ব্যাপারটা এরকম না। এটা দেখা যায় যে 2 থেকে 3 বছর পর্যন্ত খুব ভালো একটা কাভারেজ দেয়, এবং কোনো রকম ইন্টারনাল অর্গানগুলোর জন্য খুবই ভালো। এটা ইন্টারনাল অর্গানের ডিটক্সিফিকেশন করে। এবং এখন যেটা যে আমাদের কর্পোরেট কালচারে সবাই খুব বিজি থাকে, খুবই হচ্ছে
একটা টেনশনে থাকে, একটা কম্পিটিশন থাকে সবার মধ্যে। তো এটা যেটা করে যে আমাদের একটা স্ট্রেস লেভেলটাকে কমায় এবং আমাদের কাজের একটা নতুন এনার্জি দেয়। আচ্ছা। তো এটা ডাবল বেনিফিট বলা যায়। এছাড়া গ্লুটাথায়নের সাথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আদার যে নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যায় আমাদের 30 আপে, যেমন কোলাজেন, ভিটামিন সি, এগুলো অ্যাড করে থাকি। সো এগুলোর ঘাটতিও কিন্তু আপনি গ্লুটাথায়ন দিলে তার কাটাতে মানে এটা পারবেন। শুধুমাত্র ব্রাইটনেসটাই বৃদ্ধি করছে না, অনেক ধরনের মাল্টি টাইপ অফ কাজ Multi করছে। type, এবং আপনার কাছে গ্লুটাথিয়ন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, এবং গ্লুটাথিয়ন মানেই সবাই জানে যে এটা ত্বক ফর্সাকারী একটা ট্রিটমেন্ট, 2 থেকে 3 শেড পর্যন্ত এটি ব্রাইট করে থাকে, কিন্তু এর বাইরেও আমরা যতটুকু জানি সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এটি মাল্টি টাইপ অফ কাজ করে থাকে। সেই মাল্টি টাইপ অফ কাজগুলো আপনি কি আপনি বলছিলেন যে স্ট্রেস রিলিফ করে, এর বাইরে আর কি কি ফাংশনস রয়েছে? গ্লুটাথায়ন আসলে শুধু রং ফর্সাকার ইনজেকশন না, এটা আমাদের দেশে রং ফর্সাকার ইনজেকশন হিসেবে পরিচিত, বাট বাইরের দেশে যে সবাই যে জন্য নেয় সেটা হচ্ছে স্ট্রেস রিলিফ করার জন্য নেয়। ইন্টারনাল অর্গানগুলো ডিটক্সিফিকেশন, যেমন আমাদের রেগুলার লাইফে বিভিন্ন ধরনের টক্সিন আমরা ইনটেক করে থাকি, খাবার দাবারে ভেজাল থাকে, বাইরের ধুলোবালু থেকে বিভিন্ন ধরনের টক্সিন বডিতে যায়। তো এই টক্সিনগুলো বডি থেকে রিলিজ করার জন্য এই গ্লুটাথায়নটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও অনেকে দেখা যায় যে আমি যেটা বললাম যে কর্পোরেট কালচারের জন্য বা বিভিন্ন ধরনের স্ট্রেসে থাকে, এই যে স্ট্রেস রিলিফের ক্ষেত্রে গ্লুটাথায়ন খুব ভালো কাজ করে। এটা একটা ভালো অ্যান্টি ডিপ্রেসেন্ট। যারা ডিপ্রেশনে থাকেন বা রাতে ঘুম হয় না, তাদের ক্ষেত্রে গ্লুটাথায়ন নিলে দেখা যায় যে ঘুমটা অনেক ভালো হয়। আবার অনেকে দেখা যায় যে ডেইলি লাইফে অনেক সময় একটা সময় কাজের যে এনার্জি থাকে, কাজের এনার্জিটা বয়সের সাথে সাথে কমতে থাকে। তো এই জিনিসটা বুস্ট আপ করার জন্য গ্লুটাথায়ন খুব ভালো কাজ করে। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার সাথে কি এটার কোনো সম্পর্ক জি, রয়েছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, যেহেতু এটা একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়ায়। এছাড়াও গ্লুটাথায়নের সাথে কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট অ্যাড করা হয়। আমাদের বয়সের সাথে সাথে আমাদের কিছু সাপ্লিমেন্টের ঘাটতি দেখা যায়, যেমন হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা হচ্ছে কোলাজেন, ভিটামিন সি, এগুলোর ঘাটতি আমাদের শরীরে আসে। তো গ্লুটাথায়নের সাথে যেহেতু এগুলো অ্যাড করা হয়, সো আফটার 30 যদি গ্লুটাথায়ন না হয় তাহলে কিন্তু আমাদের নিউট্রিশনাল যে ঘাটতিগুলো আছে সেগুলো অনেকটা পূরণ হয়ে যায়। মানুষের যে এজিং প্রসেসটা, এজিংটাকে চাইলেও তো আমরা একটু ডিলে করতে পারি। তো এজিংটাকে ডিলে করার জন্য আসলে কত বছর বয়স থেকে আমরা যদি কিছু স্কিন ট্রিটমেন্ট আমরা করি তাহলে সেটাকে আসলে কিছুটা প্রিভেন্ট করা যেতে পারে? আমাদের এজিং ন্যাচারাল প্রসেস, বাট এজিংটাকে আমরা ডিলে করতে পারি স্কিন কেয়ারের মাধ্যমে। যেহেতু স্কিনে প্রথমে এজিংয়ের সাইনগুলো আসে, আমরা 18 বছর বয়স থেকে অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো শুরু করতে পারি। 18 বছর বয়স থেকে প্রথমে স্কিন কেয়ারের মাধ্যমে আমরা অ্যান্টি এজিং বাসা থেকে শুরু করতে পারি, যেমন রেটিনল শুরু করতে পারি আমরা। খুব কম পার্সেন্টেজের রেটিনল উইকলি 1 দিন 18 বছর বয়স থেকে শুরু করা যায়। এরপর হচ্ছে অ্যান্টি এজিংয়ের জন্য যাদের হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্টে যেতে চায়, তারা মান্থলি একটা পিআরএফ বা এক্সোজোম, এই প্রসিডিউরগুলো নিতে পারে। এতে করে দেখা যায় যে কোলাজেনের ঘাটতি বডিতে আসে সেটা অনেকটাই কমে যায়। এছাড়া হচ্ছে 28 বা 25 ইয়ার্সের পর থেকে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, যেমন কোলাজেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো যদি নেয় সেক্ষেত্রেও কিন্তু এজিংয়ের সাইনগুলো আস্তে আস্তে কমে আসে। এছাড়া ডেইলি লাইফস্টাইল তো খুবই ইম্পর্টেন্ট আমাদের এজিংয়ের সাইন কমানোর জন্য। তো এই সব কিছু মেনটেন করার পর এজিংয়ের সাইন তারপরেও আসবে, যেহেতু আমাদের বয়সের সাথে সাথে এজিংয়ের সাইন আল্লাহ প্রদত্ত। তো সেক্ষেত্রে এটাকে কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাডভান্স প্রসিডিউরের দিকে যেতে পারি, যেমন বোটক্স, ফিলার, থ্রেডলিফট, এগুলো ছাড়াও অনেক অ্যাডভান্স প্রসিডিউর। যেহেতু আপনি বলছেন যে এজিং প্রসেসটাকে ডিলে করার জন্য কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে, সেই অ্যাডভান্স ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত জানবো, তবে এর মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়?
খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরেন একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন। অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে কি খাবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্স ফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবারের তালিকায় রাখতেই হবে। এজিং প্রসেসটাকে ডিলে করার জন্য আপনি বলছিলেন যে কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে যেটা এখন অনেকেই করে থাকে, সেগুলো সম্পর্কে একটু জানবো। অ্যাডভান্স ট্রিটমেন্টগুলোর মধ্যে প্রথমেই আসে বোটক্স, এরপরে ফিলার, থ্রেড লিফট। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের লেজারের মাধ্যমেও এন্টি-এজিং করা যায়। যারা হচ্ছে ইনজেকশনের ভয় পায় তারা এই অ্যাডভান্স লেজার প্রসিডিউরগুলো নিতে পারে। যেমন হাইফু, 4D হাইফু, এই ট্রিটমেন্টগুলো করলে দেখা যায় যে স্কিনের যে বডি রেখাগুলো আছে সেগুলো চলে যায়। এছাড়াও এখন আরও অনেক অ্যাডভান্স প্রসিডিউর এসেছে, যেমন প্রোফাইলো, স্কিন বুস্টার। এই ট্রিটমেন্টগুলো করলে দেখা যায় যে স্কিনের ভিতর থেকে কোলাজেন প্রোডাকশনটা বাড়ে। কোলাজেন ইনফিউশন থেরাপি, এটা আমাদের ভিতর থেকে কোলাজেন ইনফিউশন বাড়ায়। তো এই অ্যাডভান্স প্রসিডিওরগুলোর মধ্যে কিছু অ্যাডভান্স প্রসিডিওর আছে, সাথে সাথে অনলি 30 মিনিটে আপনার বয়সটাকে 10 বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে। আবার কিছু আছে সেশন লাগে। তো এইগুলো হচ্ছে আপনার আপনি কোনটা চান, একদিনে চান নাকি সেশন ভিত্তিক চান, সেভাবে করে নিতে পারেন। এবং সেগুলো নিশ্চয়ই অবশ্যই ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করে তারপরে তারা শুরু করবে। ইম্পর্টেন্ট যে অবশ্যই প্রত্যেকটা ট্রিটমেন্ট এক্সপার্ট হ্যান্ড এবং ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করে। আপনারা নিশ্চয়ই কাউন্সেলিং করে থাকেন পেশেন্টদেরকে যে কার স্কিন অনুযায়ী কোন ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য ত্বক সম্পর্কে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আইইউআই মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। তো ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন আমরা কাদের করব? প্রথম কথা হচ্ছে যে আমার কাপলে, মনে করেন হাজব্যান্ডের, ওয়াইফ ইজ এভরিথিং ওকে, ওয়াইফের কোনো প্রবলেম নাই, কিন্তু হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট কম। আমরা জানি যে নর্মাল যে স্ট্যান্ডার্ড স্পার্ম কাউন্ট আছে তার থেকে তার কম। তো নর্মাল যদি আমরা এখন যেটা ধরি 16 মানে 16 মিলিয়ন
থাকতে হবে পার এমএলএ এবং যার মর্টালিটি মোর দ্যান 42%। আচ্ছা, তো আমি যদি এর কম পাই, লাইক এস দ্যাট স্পার্ম কাউন্ট আমি পেলাম 10 মিলিয়ন এবং মর্টালিটি 30%, 20% আর মেবি 30, একটু কম, তখন আমাকে আইইউএর হেল্প নিতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।